আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের গল্পটা এমন এক গ্রামের যেখানে সন্ধে হলেই সেই গ্রামের লোকেরা সম্মুখীন হতো লাশের খাটিয়া বহনকারী জিনদের। আর এই ভয়ে সন্ধ্যের পরে কেউই বাড়ি থেকে বের হতো না, কারণ যেই একবার এই খাটিয়া দেখতো তাকে এই জিনেরা নির্মমভাবে মেরে ফেলতো। এক ব্যক্তির অভিশাপ থেকে জন্ম নেওয়া এই ভয়ঙ্কর জিনদের নাম ছিল ক্রোমলীয়। আর এই অভিশাপের সাথে জড়িত ছিল জিয়া নামের একটি মেয়ে। সে নিজেও জানতো না তার এই গ্রামে আসার ফলে এই গ্রামবাসীরা কতটা ভয়ঙ্কর বিপদের ভিতরে পড়েছে। কিভাবেই বা এই অভিশাপের সৃষ্টি হলো, আর জিয়াই বা কিভাবে এই অভিশাপের সাথে জড়িত, আর এই অভিশাপ থেকে গ্রামবাসীরা কিভাবেই বা মুক্তি পাবে, তা জানবো আজকের এই মুভি এক্সপ্লেইন থেকে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই মুভি এক্সপ্লেইনটি শুরু করা যাক। ইন্দোনেশিয়ার পূর্ব জাপানিতে 80-র দশকে সংগঠিত ও অসংগঠিত গ্যাংয়ের হত্যাকাণ্ড হয়েছিল। এই গ্যাংটার নাম ছিল সুবালি। তাদের নিয়ে অনেক রকমের ভয়ঙ্কর কথা প্রায়ই শোনা যেত। ধারণা করা হয় এই গ্যাংয়ের কিছু সদস্যদের বন্দুক বা ধারালো কিছু দিয়ে হত্যা করা অসম্ভব ছিল। আর এখানে অবাক করা বিষয় হলো তারা সবাই কালো জাদুর সাথে জড়িত ছিল। আর এই হত্যাকাণ্ডের ভিতরে একজনকে মাথা কেটে হত্যা করা হয়। আর এই জন্য সেই ব্যক্তি মৃত্যুর আগে সেই গ্রামকে অভিশাপ দিয়ে যায় যে তার বংশ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে সে এই গ্রামের কাউকেই শান্তিতে বাঁচতে দেবে না। এরপর এই ঘটনার প্রায় 10 বছর কেটে গেছে। বর্তমানে আমরা জিয়াকে দেখতে পাই। সে তার গ্রাম মাচেনাঙে যাচ্ছে, কারণ তার মা মারা গেছে। আর এখানে আমরা জানতে পারি জিয়ার এই গ্রামে আসা নিষেধ ছিল, তবুও তার মার শেষ কৃত্যের জন্য সে বাধ্য হয়েই এই গ্রামে এসেছে। আর এখানে জিয়া তার বন্ধুকে জানায় তার বাবা প্রায় 10 বছর যাবৎ নিখোঁজ, তাকে কখনোই আর খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে আজকের আকাশটা যেন খারাপ কিছু ঘটার জানান দিচ্ছিল। আর এরই মাঝে জিয়া তার গন্তব্যস্থলে এসে পৌঁছায়। আর জিয়া এই গ্রামের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই আকাশে বজ্রপাত হতে শুরু করে। জিয়া এই গ্রামে আসার আগেই তার মায়ের কবর দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। আর এখানে জিয়ার নানা জিয়াকে দেখে বেশ কিছুটা চিন্তিত ছিল। এরপর তারা সেখান থেকে বাড়িতে ফিরতে জিয়ার নানা জিয়াকে বলে, তোকে তো এই গ্রামে আসতে নিষেধ করেছি, তবুও তুই কেন এই গ্রামে এসেছিস? তখন জিয়া তার নানাকে বলে, নানা, আমার মা মারা গেছে, তবুও তুমি আমাকে এখানে আসতে নিষেধ করছো। তখন তার নানা দানাং বলে, তোর মায়ের দাফনের কাজ শেষ হয়ে গেছে, তাই তুই এখনই শহরে ফিরে যা। তখন জিয়া দানাংকে জিজ্ঞেস করে, নানা, তুমি কি চাও না তোমার শেষ বয়সে তোমার নাতি তোমার সাথে থাকুক? তখন দানাং বলে, চাই, কিন্তু তোকে এখানে থাকতে না দেওয়ার কারণ অন্য কিছু। এই গ্রাম একটা অভিশাপের সাথে জড়িত। আর দানাংয়ের এই কথার সাথে সেখানে থাকা সকলেই কিছুটা ঘাবড়ে যায়। অন্যদিকে দানাংয়ের এক কর্মচারী গ্রামের সকলকে ডেকে জানায় এক অঘটন ঘটে গেছে। ইডার মেয়ে আবারও এই গ্রামে ফিরে এসেছে। তোমরা সবাই এই গ্রামের অভিশাপের সাথে পরিচিত, তাই কেউ সন্ধ্যের পর বাসা থেকে বের হবে না। আর কেউ যদি ভুল করে বাইরে বেরও হও তাহলে তাদের দিকে ভুলেও তাকাবে না। কিন্তু সেখানের গ্রাম পুলিশেরা এই সকল কথায় বিশ্বাস করত না, কারণ তারা এই গ্রামে রাতেই ডিউটি করত। কিন্তু গ্রামের লোকেরা খুবই আতঙ্কিত ছিল। অন্যদিকে জিয়া তার মায়ের একটি কাপড় হাতে নিয়ে মন খারাপ করে বসেছিল। আর তখনই হঠাৎ করে একটি বল দ্বিতীয় তলা থেকে নিচে গড়িয়ে পড়ে। তাই জিয়া উপরে গেলে একটি ঘোড়া চেয়ারকে নড়তে দেখে। আর সেই চেয়ারটিকে থামাতেই সেখানে থাকা একটি ট্রাঙ্ক থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। জিয়া সেই ট্রাঙ্কটা চেক করে দেখে ট্রাঙ্কটা তালা দেয়া।
আর জিয়া সেই ট্রাঙ্কটা খুলতেই তার নানা দানাং সেখানে চলে আসে। আর সে জিয়াকে জিজ্ঞেস করে, তুমি কেন এখনো তোমার ব্যাগ গুছাওনি? তখন জিয়া তার নানাকে জিজ্ঞেস করে এই ট্রাঙ্কের ভিতরে কি? তখন দানাং জানায় এই ট্রাঙ্কের ভিতরে সাধারণ কিছু কাগজপত্র আছে। আর দানাং সেখান থেকে চলে গেলে দিকা জিয়াকে জিজ্ঞেস করে, তোমার নানা কেন এখানে তোমাকে থাকতে দিতে চাইছে না? তখন জিয়া দিকাকে বলে তারা মনে করে আমি যদি এই গ্রামে থাকি তাহলে আমার বাবা আবার এখানে ফিরে আসবে। তখন দিকা জিয়াকে আরো কিছু কথা জিজ্ঞেস করতে গেলে জিয়া তখন তাকে চুপ করতে বলে। আর তখন জিয়া দিকাকে বলে, আমার বাবা হয়তো নিখোঁজ হয়নি, কারণ গত বছর আমার মা আমার সাথে অনেক দেখা করতে চাইছিল। আমার মনে হয় মা আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু তখন জিয়া এই গ্রামে আসতে পারেনি, কারণ দানাং তাকে এখানে আসতে নিষেধ করেছিল। কারণ জিয়া যদি এখানে আসে তাহলে এই গ্রামে ভয়ঙ্কর কিছু ঘটবে। এর পরবর্তী সিনে আমরা সন্ধ্যার সিন দেখতে পাই। আজকের আবহাওয়াটা তেমন একটা ভালো ছিল না, আকাশ কালো মেঘে ছেয়ে আছে আর হঠাৎ হঠাৎ বজ্রপাত হচ্ছে। অন্যদিকে জিয়া যেই গাড়িটা নিয়ে শহরে ফিরবে সেই গাড়িটার চাকা হঠাৎই পাংচার হয়ে গেছে। আর এখন তো রাতের বেলা কোনো মিস্ত্রিও পাওয়া যাবে না, আর এজন্য দানাং কিছুটা চিন্তিত ছিল। আর তখন দানাং জিয়াদের বলে, পিছন থেকে যদি কেউ ডাক দেয় তাহলে তোমরা পিছনে তাকাবে না। তখন জিয়া তার নানাকে বলে, আজকে একটা রাত যদি আমরা এখানে থাকি তাহলে কি আর হবে? দানাং এখানে জিয়ার কথার কোনো গুরুত্ব দেয় না, সে কোনো এক কারণে ভীষণ ভীত ছিল। আর এখানে দানাং বলে, আমি শুধুমাত্র তোদের বাঁচানোর চেষ্টা করছি। এরপর দানাং একদিকে যায় আর দিকাকে বলে অন্যদিকে গিয়ে সাহায্যের জন্য কোনো লোককে ডেকে আনতে। অন্যদিকে গ্রাম পুলিশেরা পাহারা দিচ্ছিল, তারা মনে করেছিল গ্রামে কোনো সমস্যাই হবে না। তাও আজকের দিনটা অনেক নীরব ছিল। তারা ভাবছিল আর 1 ঘন্টার মতো পাহারা দিয়ে তারা বাসায় ফিরে যাবে। অন্যদিকে জিয়া বাসায় একা ছিল, সে তার এই গ্রামে থাকা এক বান্ধবীর সাথে টেলিফোনে কথা বলছিল। আর অন্যদিকে দিকা সাহায্যের জন্য কাউকেই খুঁজে পায় না, আর ক্লান্ত হওয়ার জন্য সে একটি চিলেকোঠায় বসে সিগারেট খাচ্ছিল। আর জিয়াকে নিয়ে তার লেখা ডায়েরিটা খুলে সে দেখছিল, কারণ সে জিয়াকে অনেকটাই ভালোবাসে। আর ডায়েরির পৃষ্ঠা পাল্টাতেই সে একটা অদ্ভুত আঁকা ছবি দেখতে পায়, কিন্তু দিকা এই ছবিটা আঁকেনি। আর হঠাৎই সে সেখানে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আর তখন সে দানাংকে জোরে জোরে ডাকতে থাকে, আর হঠাৎই সেখানে কারেন্ট চলে যায়। আর এরই মাঝে গ্রামের ভেতরে সেই লাশবাহী একদল জিনদের দেখা যায়। সেই জিনগুলো যেদিক দিয়ে যাচ্ছিল সেদিকটা যেন কুয়াশায় ঢেকে যাচ্ছিল। অন্যদিকে সেই গ্রাম পুলিশেরা সেই জিনদের আবছা আলোয় দেখতে পায়। একজন পুলিশ ওখানে কারা জিজ্ঞেস করতে অন্য পুলিশটি আয়াতুল কুরসি পড়তে পড়তে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর একজন তার বাম দিকে ঘুরতেই সেই জিনটা তার সামনে চলে আসে, এই জন্য সে ভয় পেয়ে সেখান থেকে চিৎকার করতে করতে পালিয়ে যায়। অন্যদিকে মিলির মাও সেই জিনদের দেখতে পায়, তাই সে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে মিলিকে একটি আলমারির ভিতরে ঢুকিয়ে দেয় আর এখানে লুকিয়ে থাকতে বলে। অন্যদিকে দিকা ভয়ে গাড়ির পিছনে লুকিয়েছিল। তখন জিয়া সেখানে চলে আসে আর দিকাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে জিয়ার কোনো কথার উত্তর না দিয়ে তাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখন জিয়া জিজ্ঞেস করে কি হয়েছে, পালাচ্ছ কেন? তখন জিয়াকে জানায় এই গ্রামটা আসলেই অভিশপ্ত, কারণ সে একদল লাশ বহনকারী জিনদের দেখেছে। আর সে জিয়াকে জিজ্ঞেস করে তোমার নানা না করা সত্ত্বেও কেন তুমি এখানে থাকার জন্য গাড়ির চাকাটা পাংচার করতে গেলে। আর এখানে আমরা জানতে পারি জিয়া ইচ্ছে করে গাড়ির চাকাটা পাংচার করেছিল। অন্যদিকে গ্রাম পুলিশরা পালিয়ে অনেক দূর চলে এসেছে। এরপর একজন গ্রাম পুলিশ গ্রামের লোকদের সচেতন করার জন্য একটি ঘন্টা বাজাতে শুরু করে। আর তখন সে লক্ষ্য করে অন্য পুলিশটা নিজের মাথা নিজেই ঠুকছে অনবরত। আর এভাবে এক পর্যায়ে সে নির্মমভাবে মারা যায়। আর অন্যজন এই দৃশ্য দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়।
আর হঠাৎই তার একটি হাত কেটে গিয়ে পড়ে জিয়াদের সামনে। আর এ দৃশ্য দেখেই তারা দুজনে ভীষণই ভয় পায়। আর তখনই একটা অদৃশ্য শক্তি এসে দিকার গলা চেপে ধরে। আর তখনই সেখানে দানাং চলে আসে আর একটি ফাঁকা গুলি চালায়। আর তখন দিকা সেই অদৃশ্য শক্তির হাত থেকে মুক্তি পায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিলির মা ভয়ের কারণে একটি খাটের নিচে লুকিয়ে ছিল। আর হঠাৎ একটা অদৃশ্য শক্তি এসে তাকে টেনে হিঁচড়ে দূরে ছিটকে ফেলে আর তার গলা চেপে ধরে তাকে শূন্যে ভাসিয়ে তার পেট চিরে নাড়ি ভুড়ি বের করে খুবই নির্মম ভাবে তাকেও মেরে ফেলে। আর এই সবকিছুই মিলি আলমারির ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু তার করার কিছুই ছিল না। অন্যদিকে দিকা, জিয়া আর দানাং সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু আবারও একটি অদৃশ্য শক্তি এসে দিকার পা টেনে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তখন দানাং একটি আয়না বের করে আর এই আয়নাতেই অদৃশ্য শক্তিগুলোকে দেখা যেত। আর কোনো মতে দানাং দিকাকে এই অদৃশ্য শক্তি থেকে আবারও মুক্ত করে। তখন দিকা জিয়াকে নিয়ে দানাংকে সেখানে ফেলেই পালিয়ে যায়, কিন্তু জিয়া তার নানাকে ছেড়ে যেতে চাইছিল না। দিকা তখন জিয়াকে বোঝানোর চেষ্টা করে এই অশুভ শক্তিগুলো এখন পর্যন্ত তার নানার কোনো ক্ষতি করতে পারেনি, আর এই অশুভ শক্তিগুলোর কাছ থেকে কিভাবে বাঁচতে হয় তা তোমার নানা খুব ভালো করেই জানে। তোমার এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপর তারা দুজনে দৌড়াতে দৌড়াতে মিলিদের বাসায় গিয়ে পৌঁছায়। এরপর তারা বাড়ির ভিতরে ঢুকে মিলি মিলি বলে কয়েকটা ডাক দেয়, কিন্তু কারোই কোনো সাড়া শব্দ তারা পায় না। এরপর দিকা সেখানে থাকা টেলিফোনের মাধ্যমে তাদের ড্রাইভারকে কল দেয়, কিন্তু টেলিফোনটা তখন কাজ করছিল না। এরপর জিয়া ফ্লোরে রক্ত দেখে উপরে তাকাতেই চিৎকার করে ওঠে, কারণ সিলিং এর সাথে ঝোলানো ছিল মিলির মায়ের ক্ষতবিক্ষত লাশ। আর জিয়ার চিৎকার শুনে তখন মিলিও আলমারি থেকে বেরিয়ে পড়ে। জিয়া তখন মিলিকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছিল। তখন মিলি তাকে জানায় ক্রোমোলিও আবারও ফিরে এসেছে। তারা এখান থেকে পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। আর তখনই তারা লক্ষ্য করে তাদের দিকে একটি গাড়ি আসছে, কিন্তু হঠাৎই তারা খেয়াল করে এটা কোনো গাড়ি নয়, সেই লাশবাহী ক্রোমোলিওরা ছিল। আর হঠাৎই দিকা অনুভব করে তার একটি পা নেই। আর এই কাটা পা নিয়েই জিয়া আর মিলি তাকে কাঁধে করে নিয়ে সেখান থেকে পালাচ্ছিল। আর হঠাৎই তখন দিকার নিচে পড়ে যায়, আর মুহূর্তের মধ্যেই দিকার পেট চিরে সকল নাড়ি ভুড়ি বের হয়ে আসে। আর এই দৃশ্য দেখে জিয়া আর নিজেকে সামলে রাখতে পারে না, সে প্রচন্ড কান্না করতে থাকে আর সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে দানাং প্রাক্তর বাড়িতে চলে যায়, আর দানাং প্রাক্তকে জিজ্ঞেস করে সেই রক্ষা কবচটি কোথায়। দানাং তখন প্রাক্তকে সেখান থেকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু দানাংয়ের স্ত্রী এজন্য রাজি ছিল না। তাই সে প্রাক্তর কাছ থেকে সেই রক্ষা কবচটি চায়, কিন্তু প্রাক্ত সেই রক্ষা কবচটি দিতে চাইছিল না। অন্যদিকে এক অন্ধ লোক জিয়া আর মিলিকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে আসে। জিয়া তখন চিৎকার করতে চাইলে সে জিয়াকে বন্দুকের ভয় দেখায়। তখন সে জিয়াকে বলে আমি বহু বছর যাবত তোমার জন্য অপেক্ষা করে আছি, আজকে সেই অপেক্ষার অবসান ঘটলো। অনেকক্ষণ যাবত চুপ করে থেকে সেই লোকটা একটা কথা বলল, আর সেটা হলো ক্রোমোলিও। তখন সে বলে আজকে রাতে যত মানুষ মারা গিয়েছে তা শুধুমাত্র ক্রোমোলিওর জন্য। আর অন্যদিকে দানাংয়ের অতিরিক্ত চাপের জন্য প্রাক্ত এক পর্যায়ে সেই রক্ষা কবচটি দিতে বাধ্য হয়। দানাং তখন প্রাক্তকে বলে জিয়ার বাবা আবারও জীবিত হয়ে গেছে। এরপর দানাং প্রাক্তর কাছ থেকে তার নিজের সুরক্ষার জন্য কিছু বিশেষ ধরনের বুলেট নিয়ে নেয়। অন্যদিকে সেই অন্ধ লোকটা জিয়াকে তার পরিচয় দেয়, তার নাম ইয়ান্ত। তখন সেই অন্ধ লোকটা জিয়ার গলায় থাকা রক্ষা কবচটা ইয়ান্ত নিয়ে জিয়াকে জানায় এই রক্ষা কবচটাই তোমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। তখন জিয়া তাকে জিজ্ঞেস করে কিসের থেকে। তখন সেই লোকটা জিয়াকে জানায় তোমার বাবার অভিশাপ থেকে। আর এখানেই আমরা গল্পের আসল রহস্য জানতে পারি। ঘটনাটি 1984 সালের, যেদিন ইন্দোনেশিয়ার পূর্ব জাপানিতে সুগালি নামের এক গ্যাংকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। আর সেই গ্যাংয়ের ভিতরে একজন সদস্য ছিল জারদ, আর এই হলো জিয়ার বাবা। তখনকার সময় সুগালি গানটা খুবই ভয়ঙ্কর ছিল, আর এর প্রধান কারণ হলো তারা কালো জাদুর সাথে জড়িত ছিল, তাই তাদেরকে কেউই কিছু করতে পারতো না।
আর সেই গ্যাংয়ের লোকদের মধ্যে জিয়ার বাবা মানে জারদ কালো জাদুর মাধ্যমে অমরত্ব লাভ করেছিল। আর এর জন্য মূলত তাই ছিল তোমার নানা, সে তোমার বাবাকে কখনোই নিজের মেয়ের জামাই হিসেবে মেনে নেয়নি। তাই তোমার নানা প্রতিপক্ষ গ্যাংয়ের সাথে হাত মেলায় আর তোমার বাবার ব্যাপারে সকল কিছু একে একে জানতে শুরু করে। আর হঠাৎ একদিন তোমার নানা তোমার বাবাকে ধরে এনে সে নিজেই তোমার বাবার গলা কেটে হত্যা করে। আর তোমার বাবা মারা যাওয়ার আগে এই গ্রামকে অভিশাপ দিয়ে যায়। আর এমনকি ইয়ান্ত নিজেও তার নানার সাথে জড়িত ছিল। আর এখানে ইয়ান্ত জিয়াকে জানায় তোমার গলায় থাকা রক্ষা কবচটা তোমার বাবার দাঁত দিয়ে তৈরি করা ছিল, তাই এতদিন তুমি এই অভিশাপ থেকে মুক্ত ছিলে। আর এখানে জানা যায় সকল সুগালি মেম্বাররা যেদিন মারা গিয়েছিল তারা এখনো অতৃপ্ত আত্মা হয়ে এই গ্রামে ঘুরে বেড়ায়। আর তাদেরকেই বলা হয় ক্রোমলীয়। আর এর অর্থ হলো গোরখোদক। আর কেউ যদি তাদেরকে ভুলবশত একবার দেখে ফেলে তাহলে তারা সেই লোককে নির্মমভাবে মেরে ফেলে। আর এই জন্য নিয়ন্ত নিজেই নিজের চোখ নষ্ট করে ফেলেছে যেন কখনোই আর তাদেরকে দেখতে না হয়। অন্যদিকে আমরা দেখতে পাই প্রাক্তর বাসায় কেউ একজন কড়া নাড়ছে। প্রাক্ত তখন গেট খুললে বাইরে কাউকেই দেখতে পায় না। আর পিছন থেকে প্রাক্তর স্ত্রী হাত নাড়িয়ে বাইরে কিছু একটা দেখাতে চাইছিল। আর তখন তারা সামনে তাকাতেই সেই লাশ বহনকারী ক্রোমলীয়দের দেখতে পায়। এতদিন তাদেরকে রক্ষা করে আসছিল সেই কবচটা, কিন্তু এখন দানাং সেই রক্ষা কবচটা নিয়ে গেছে। আর এজন্য সেই ক্রোমলীয়রা তাদের উপরে আক্রমণ করে বসে। আর প্রাক্তর স্ত্রীকে গলা চেপে শূন্যে ভাসিয়ে ধরে রাখে। প্রাক্ত তখন নিজের ঘরে যায় বন্দুকটিকে আনতে, আর এসে দেখে ক্রোমলীয়রা তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে ফেলেছে। আর যখন সে বাইরে যাবে তখন সেই ক্রোমলীয়রা তার উপরে আক্রমণ করে আর তাকেও একইভাবে নির্মমভাবে হত্যা করে ফেলে। অন্যদিকে দানাং জিয়াকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও জিয়াকে খুঁজে পায় না। অন্যদিকে ইয়ান্ত জিয়াকে জানায় যে তোমার নানা তোমার বাবাকে দুই টুকরো করে কবর দিয়েছিল। তোমার বাবার মাথা একদিকে কবর দেওয়া হয়েছিল আর তোমার বাবার শরীর অন্যদিকে কবর দেওয়া হয়। আর এই অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় হলো তোমার বাবার শরীর ও মাথা আবার একত্রিত করতে হবে। আর এর ফলে তোমার বাবা আবারও জীবিত হয়ে যাবে। আর তোমার বাবাকে মারার একটি মাত্র উপায় আছে, সে তার বংশধরের হাতেই মৃত্যুবরণ করবে। আর এই জন্য তোমার নানা চাচ্ছে তোমার হাতে এই অভিশাপটিকে পুরোপুরিভাবে ধ্বংস করতে। ছুরিতে তোমার রক্ত লাগিয়ে সেই ছুরি দিয়ে তোমার বাবাকে আঘাত করলে সে মারা যাবে। তখন জিয়া জানায় তাহলে এই কাজটা আমি করব আর এই গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করে দেব। কিন্তু ইয়ান্তু সেটা চায় না, কারণ সে নিজেও সেই সুগালি গ্যাংয়ের একজন মেম্বার ছিল। যখন তাদের গ্রামের সকলকে মারা হয় এই গ্রামের কেউই তার প্রতিবাদ করেনি। আর এই জন্য ইয়ান্তু চায় এই গ্রামের সবাই এই অভিশাপের মাধ্যমে মারা যাক। আর ইয়ান্তু এখানে জিয়াকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু তখনই জিয়ার নানা সেখানে এসে পড়ে আর জিয়াকে বাঁচিয়ে নেয়। এরপর ইয়ান্তু আর দানাংয়ের মধ্যে সেখানে ভীষণ ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে ইয়ান্তুকে আহত করে দানাং জিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর জিয়া তার নানার কাছে অতীতের সকল ঘটনাগুলো জানতে চায়, কিন্তু দানাং তাকে কিছুই জানায় না। সে শুধু বলে এখন শুধুমাত্র আমাকে বিশ্বাস করে চলো, আমি পরবর্তীতে সবকিছুই তোমাকে বলবো। কিন্তু জিয়া এখনই সকল কিছু জানতে চাইছিল। তখন জিয়ার নানা জিয়াকে বলে তোমার বাবা কখনোই ভালো লোক ছিল না, সে সবসময় কালো জাদুর সাথে জড়িত ছিল। আর এছাড়াও তোমার বাবা একটা সন্ত্রাস দলের লিডার ছিল। আর এই সকল কিছু তোমার মা জানতে পেরে তোমার বাবার উপরে প্রচন্ড ঘৃণা দেখাতে শুরু করে। আর আমিও এক পর্যায়ে বাধ্য হয়ে তোমার বাবাকে হত্যা করেছিলাম। আর আমি তোমার বাবাকে না মারলে অন্য কেউ এসে তোমার বাবাকে হত্যা করত। কিন্তু তখন জিয়া ভীষণ রেগে যায়। জিয়া বলে আমি যতটুকু জানি আমার বাবা আমাদেরকে খুবই ভালোবাসতো, আমার বাবাকে মারার কোনো অধিকারই তোমার নেই। আর তাদের এই কথোপকথনের মাঝে জিয়া তার রক্ষা কবচটা ছিঁড়ে ফেলে। আর তখনই সেই ক্রোমলীয়রা জিয়ার উপরে আক্রমণ করে বসে। আর তার নানা এখানে তাকে বাঁচানোর জন্য কোনো রকমের উপায় খুঁজে পাচ্ছিল না। আর তখনই তার মাথায় আসে এখনই মুখ্য সুযোগ জারদকে আবারও পুনরুজ্জীবিত করা। তাই সে তাড়াতাড়ি করে তার গ্যারেজে চলে যায়। আর সেখানে সিলিং এর সাথে টানানো ছিল জারদের লাশ। আর অন্যদিকে ক্রোমলীয়রা জিয়ার দিকে ক্রমশই আগাচ্ছিল। আর এক পর্যায়ে তারা জিয়াকে ঘিরে ধরে। আর তখনই জিয়া ভয়ে ভয়ে সেই লাশের খাটিয়াটা চেক করতে যায়। আর সেই খাটিয়াটার ভিতরে তাকাতেই সে তার নিজের লাশকেই সেই খাটিয়ার ভিতরে দেখতে পায়। আর হঠাৎই একটা অদৃশ্য হাত এসে তার গলা চেপে ধরে। আর তখন সে লক্ষ্য করে
তার বাবার মতো দেখতে একটা ক্রমলীয় তার গলা চেপে ধরেছে। তখন জিয়া বারবার বলতে থাকে, বাবা আমি জিয়া। তবুও সে ক্রমলীয়টা জিয়ার গলা ছাড়ছিল না। অন্যদিকে জিয়ার নানা ঘর থেকে সে তালাদার ট্রাঙ্কটা নিয়ে আসে, আর এই ট্রাঙ্কটার ভিতরে জারদের সেই কাটা মাথাটা ছিল। আর সেই রক্ষা কবচ থেকে সেই দাঁতগুলো বের করে সেই মাথার মুখের ভিতরে লাগিয়ে দেয়। আর হঠাৎই ইয়ান্তু পিছন থেকে এসে দানাঙের মাথায় জোরে আঘাত করে, আর এতে করে সে ভীষণ আহত হয়ে যায়। অন্যদিকে জারদের আত্মা আবারও পুনরুজ্জীবিত হতে শুরু করেছে, আর পুনরুজ্জীবিত হয়েই ইয়ান্তুর শরীর থেকে সকল রক্ত শুষে খেয়ে ফেলে। এরপর সে জিয়ার নানার কাছে গিয়ে বলে, আপনার সাথে বহু বছর পরে দেখা হলো। আজকের রাতটা আপনার জন্য খুবই দীর্ঘ, কারণ আজকে আমি নিজের হাতে আপনাকে শাস্তি দেব। আর এখানে অতীতের আরো কিছু সত্য ঘটনা জানা যায়। জারদ আর তার টিমের অন্যান্য সদস্যরা অনেক রকমের কালো জাদু করত, আর তারা অনেকেই অমরত্ব লাভ করেছিল। আর জিয়ার নানাই মূলত জিয়ার বাবাকে বলেছিল এই কালো জাদু চর্চা করতে। আর এই জন্য জিয়ার মা জিয়ার বাবাকে সবসময় ঘৃণা করত। আর এই জন্য জারদ একসময় কালো জাদু ছেড়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে শুরু করে। আর এই জন্যই দানাং জারদকে হত্যা করেছিল। কিন্তু পরবর্তীতে দানাং তার এই খারাপ কাজের জন্য খুবই আফসোস করেছিল। আর বর্তমানে জারদ তার কোনো কথাই শুনতে চায় না। আর জারদ এখানে দানাংকে প্রায় মেরেই ফেলেছিল। তখনই সেখানে জিয়া চলে আসে, আর তার বাবাকে জীবিত দেখে তাকে গিয়ে জড়িয়ে ধরে। আর তার বাবাকে বলে, বাবা তুমি নানাকে ক্ষমা করে দাও। তখন জারদ বলে, তুমি প্রায় তোমার মায়ের মতোই হয়েছ, সেও তোমার মতো অনেক আবেগী ছিল, কিন্তু তোমার নানা ক্ষমার যোগ্য নয়। আর একথা বলে সে জিয়াকে ধাক্কা দিয়ে দানাংকে মারতে চলে যায়। আর এই জন্য জিয়া বাধ্য হয়ে তার নিজের রক্ত একটি ছুরিতে লাগিয়ে তার বাবাকেই নিজের হাতে হত্যা করে ফেলে। এরপর সে তার নানাকে নিয়ে হসপিটালে যেতেই যাবে, তখনই সেখানে মিলি চলে আসে। আর জিয়াকে তখন সে বলে, তোমাদের জন্যই আমার মা মারা গেছে, আর এখন আমি তোমাদেরকে কোনোভাবেই বাঁচতে দেব না। আর একথা বলে মিলি তাদের দুজনের উপরে গুলি চালাতে শুরু করে। আর এখানে জিয়ার নানা জিয়াকে কোনোভাবে রক্ষা করে ফেলে, আর সেই গুলিগুলো গিয়ে লাগে দানাঙের গায়ে। আর জিয়াকে বাঁচানোর জন্য জিয়ার নানা তখন একটা চাকু নিয়ে মিলের উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলে। আর এদিকে জিয়া লক্ষ্য করে তার বুকের উপরে একটা গুলি লেগেছে, আর জিয়া এখন কোনোভাবে মরতে চাইছিল না। তাই সে তার বাবাকে আঘাত করা চাকুটা থেকে রক্তগুলো চেটে খেতে শুরু করে। আর এখানে আমরা দেখতে পাই জিয়াও এখন একটা ভয়ঙ্কর ক্রমলীয়তে পরিণত হয়েছে। আর জিয়া তখন অনেকটা সুস্থ অনুভব করছিল। আর এত সুন্দর ভয়ঙ্কর মুভিটা এখানেই শেষ হয়। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের ইন্দোনেশিয়ার হরর মুভি এক্সপ্লেনটি? কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আজকের মতো বিদায়, দেখা হবে আবার কোনো এক ভয়ঙ্কর সিনেমা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।